রাজনৈতিক দলের দুই দল মুখোমুখি হয়েছে। এক মেয়র পদ প্রার্থীর জাহিনের দল আর আরেক মেয়র পদ প্রার্থীর সুরেশ মজুমদারের দল। দুজনের দলই ক্ষমতাশীল, কিন্তু দুই দলের দুই প্রার্থী নেই। জাহিন ছিল, কিন্তু মাঝ রাস্তায় একজনের সাথে দেখা হওয়াতে ওখানে আটকে গেছে, তাই দলকে এগিয়ে যেতে বলেছে। আর সুরেশ মজুমদারের ছেলে ত্রিনব মজুমদার আছে দলের নেতা হিসেবে, বাবার পরিবর্তে আপাতত। পুরো রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে দুই দল, কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়, বিশেষ করে ত্রিনবের মিছিলের 40 থেকে 45 জন মানুষ হবে, কিন্তু জাহিনের মিছিলে 100 খানেক মানুষ হবে বা তার চেয়ে বেশিও হতে পারে। ত্রিনব তেজি গলায় বলে, এই এলাকায় আমাদের দলের মিছিল হবে, অন্য কোনো দলের নয়, তাই সবাইকে নিয়ে এখানে থেকে চলে যা। মাসুম চেঁচিয়ে বলে, এই ত্রিনব, এই এলাকাটা কি তোর বাপের? ত্রিনব তেরে এসে বলে, এই মাসুম, বাপ তুলে কথা বলবি না। তুই তুলতে বাধ্য করছিস। নুহাস মাসুমকে ধমক দিয়ে বলে, মাসুম তুই চুপ করবি? কিন্তু ভাই, চুপ কর। নুহাস ত্রিনবের দিকে ফিরে ঠান্ডা গলায় বলে, দেখো তিনব, এলাকাটা একা তোমার নয় যে যে শুধু তুমি মিছিল করে বেড়াবে। এখানে সকল প্রার্থীদের মিছিল করার রাইট আছে। আমি তো মিছিল করতে না করছি না, শুধু আজকের জন্য মিছিল করা যাবে না, কারণ একই জায়গাতে সিংহ আর বাঘ একসাথে থাকতে পারে না। হঠাৎ করেই পেছন থেকে রাশভারী গলার শব্দ ভেসে আসে। তা তুমি নিজেকে কি ভাবছো? এই মুহূর্তে বাঘ নাকি সিংহ? ত্রিনব নুহাসের পেছনে তাকিয়ে দেখে জাহিন এসেছে। চেহারা কঠিন করে রেখেছে। জাহিন ত্রিনবের সামনে এসে দাঁড়িয়ে আবার প্রশ্ন করে, কি হলো? কি ভাবছো তুমি নিজেকে? ত্রিনব ঝাঁঝালো গলায় বলল, আমি নিজেকে কি ভাবছি সেটা আপনাকে বলতে বাধ্য নই। আপনি আপনার দলকে নিয়ে ফিরে যান, আজ এই এলাকায় আমাদের মিছিল হবে। জাহিন বাঁকা হেসে বলে, তোমার কথায় নাকি? আমার কথাই। ঠিক আছে, তোমার সামনে দিয়ে আমার দল আজ এই এলাকায় মিছিল করে বেড়াবে, দেখি তুমি কি করে আটকাও। জাহিন দল নিয়ে সামনে এগোতে নিলে ত্রিনব জাহিনের কলার চেপে ধরে। জাহিন রক্তচক্ষু নিয়ে ত্রিনবের দিকে তাকায়। জাহিনের দলের ছেলেরা এগিয়ে আসতে নিলে জাহিন হাত বাড়িয়ে থামিয়ে দেয় তাদের। রাগে জাহিনের কপালের নীল রক্তটা দৃশ্যমান রূপে ভেসে উঠেছে, চোয়াল শক্ত করে রেখেছে। ত্রিনব জাহিনের চোখে চোখ রেখে উদ্বিগ্ন গলায় বলে, বলেছি না আজ আপনার দল এই এলাকায় কোনো মিছিল করবে না, মানে করবে না। জাহিন একবার ত্রিনবের দিকে তো আর একবার নিজের কলারের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, কলারটা ছাড়ো ত্রিনব। ছাড়বো না। কি করবেন আপনি? জাহিন চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছেড়ে নাকের পাতা ফুলিয়ে নিজের পেশি বহুল হাত দিয়ে ত্রিনবের বাঁ গালে সপাটে থাপ্পড় দিয়ে বসে। চারিদিকে থাপ্পড়ের প্রতিধ্বনি হচ্ছে যেন। সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। রাস্তার আশেপাশে যত মানুষ ছিল সবাই দাঁড়িয়ে দেখছে দুই দলের আক্রমণ। আকস্মিক নিজের বাঁ গালে শক্ত হাতের থাপ্পড় পড়াতে ত্রিনব নিজের টাল সামলাতে না পেরে ছিটকে নিচে পড়ে যায়। ত্রিনবের লোকেরা তেড়ে আসতে নিলে জাহিন তর্জনী তাক করে হুমকি স্বরে বলে, একদম না, যে জায়গাতে পাঁচজোড়া আছে সে জায়গাতে আটকে রাখো, না হলে কিন্তু তোমাদের নেতাদের মতো তোমাদের অবস্থা একই করে ছাড়বো আমি। থেমে যায় সকলে। জাহিন নিজের কলার ঠিক করে হাঁটু মুড়ে ত্রিনবের সামনে বসে কৌতুকের স্বরে বলল, ইস, খুব বেশি লেগেছে না? একেবারে লাল হয়ে গেছে সাদা চামড়াটা। এই, কি একটু বরফ নেয় তোর জন্য? গালটা লাল হয়ে গেছে বাবুটার। ত্রিনব রাগী চোখে জাহিনের দিকে তাকায়, বা গালটা হাত দিয়ে চেপে ধরে রেখেছে। রাগে বারবার নাক আর ঠোঁট ফুলে উঠছে। জাহিন ত্রিনবের কলারটা ঠিক করতে করতে গম্ভীর গলায় বলে, আমি সচরাচর কারো গায়ে হাত তুলে না, কিন্তু যখন যার গায়ে হাত তুলে তার শরীরের প্রত্যেকটা নিউরন নাড়িয়ে দিই। তুমি অভদ্রতা করেছো, তার জন্যই থাপ্পড়টা তোমার প্রাপ্য ছিল। বলে উঠে যেতে নিলে জাহিন কিছু একটা মনে করে ত্রিনবের কানের কাছে নিজের মুখটা নিয়ে আস্তে করে বলে,
আমরা দুজনে কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাব নেট জগতে। অলরেডি হয়ে গেছি হয়তো। অবশ্য এমনিতে আমার ভাইরাল হয়ে আছি, কিন্তু এবার একটু বেশি করেই ভাইরাল হয়ে যাব। ভাইরাল হওয়ার জন্য নিজের মন মানসিকতাকে প্রস্তুত রাখো ত্রিনব, কারণ চটটা তুমি খেয়েছো। কথাটা বলে জাহিন উঠে দাঁড়িয়ে দলের সকলকে নিয়ে চলে যায়। মাসুম চলে যাওয়ার আগে ত্রিনবকে ইশারা করে বলে। কেমন লাগলো থাপ্পড়টা? ত্রিনব রাগে জর্জরিত হয়ে জোরে চিৎকার করে উঠে। চারিদিকে তাকিয়ে জনগণের দিকে তেড়ে এসে হুঙ্কার ছেড়ে বলে। কি দেখছিস তোরা? সার্কাস দেখছিস তোরা? সাধারণ জনগণরা ভয় পেয়ে যে যার কাজে চলে যায়। এখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে ছাড়বে না সে জাহিনকে, কিছুতেই ছাড়বে না। জনসম্মুখে তার গায়ে হাত তুলেছে, এর প্রতিশোধ ও নিবে। রেস্টুরেন্টে বসে আছে খলিল তালুকদার। তার সামনের চেয়ারে বসে রয়েছে কালো পোশাকধারী এক যুবক, মুখে কালো মাস্ক আর মাথায় কালো ক্যাপ পরা। মানুষটিকে সেটা চেনার কোনো উপায় নেই। যুবকটির হাতে থাকা ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে নুহাস আর জারার একে অন্যকে জড়িয়ে ধরার রাখা ছবি। একটার পর একটা ছবি দেখে যাচ্ছে যুবকটি। চাইলে এই মুহূর্তে জাহিনের ফোনে সে সমস্ত ছবিগুলো পাঠিয়ে দিতে পারে, কিন্তু না, এই মুহূর্তে এই ছবিগুলো সেটা পাঠাবে না। আগে একটু প্রেমটা মাখো হোক, তারপর না হয় সে তার মোক্ষম চালটা চালাবে। জাহিন যখন জানতে পারবে তার বোনের সাথে অতি প্রিয় নুহাসের সম্পর্কের কথা, তখন কি করবে জাহিন ভেবেই যুবকটির ঠোঁটের কোণে পৈশাচিক এক হাসি ফুটে ওঠে। খলিল তালুকদার যুবকটির দিকে সরু চোখে তাকিয়ে বলে। এত মনোযোগ দিয়ে কি দেখছো ফোনে? যুবকটি জোরে নিঃশ্বাস ছেড়ে বলে। দেখছি এক বিশেষ মরণ অস্ত্র, যেটা এক সুন্দর সম্পর্কের ভিত্তি নড়িয়ে দিতে পারে। কি সেটা? বলতে আগ্রহী নই আপনাকে, আমি এখন আসি। বলেই যুবকটি চলে যায়। খলিল তালুকদার পড়েছে দুই গাছের চিপায়। যদি কোনো উল্টাপাল্টা কাজ করে তাহলে জাহিন এই ভিডিও রেকর্ড নিয়ে থানায় যাবে। কি যে করবেন কিছুই বোঝাতে পারছেন না। এখন মনে হচ্ছে এসব 2 নাম্বারই কাজ না করাটাই ভালো ছিল। নেহাল এসেছে জাহিনের পার্টি অফিসে। নেহালকে নিজের পার্টি অফিসে আসতে দেখে জাহিন কিছুটা অবাক হয়ে বলে। তুই হঠাৎ? নেহাল চেয়ারে হেলান দিয়ে বসে বলে। কেন আসতে পারি না বুঝি তোর পার্টি অফিসে? আসতে পারিস, কিন্তু হঠাৎ এমন সময়? আরে একটা কেস নিয়ে তোর কাছে আসা। জাহিন ভ্রু কুঁচকে বলে। কিসের কেস? একটা জমি সংস্থ কেস, যার জমি তার চাচাতো ভাইয়েরা সেটা জোর করে দখল করে রেখেছে। মামলাটা আমি দেখেছি, কিন্তু তুই যদি একটু সাহায্য করিস তাহলে তাড়াতাড়ি জমিটা উদ্ধার করতে পারবো, না হলে দিনকে দিন পুছিয়ে যাবে কেসটা। জমির মালিকের নাম কি? রতন মিয়া। জমির দলিল আছে তো রতন মিয়ার কাছে? সব আছে। ঠিক আছে, দেখবো বিষয়টা। ধন্যবাদ রে। ধুর, ধন্যবাদ তোর কি হলো? এটাই আমার কাজ, তুই চিন্তা করিস না। একটু টাইট দিলেই সুরসুর করে সরে যাবে। আকস্মিক জাহিনের হাত লেগে টেবিল থেকে কলম পড়ে যায়। কলম তোলার জন্য ঘাড় বাঁকিয়ে নিচু হতেই ভেসে ওঠে জাহিনের ঘাড়ে কান বরাবর কালচে হয়ে থাকা একটা দাগ। নেহাল তা দেখে ভ্রু কুঁচকে নেয়। পরক্ষণে কিছু একটা ভেবে ঠোঁটের কোণে ফুটে ওঠে দুষ্টু হাসি। জাহিন তা দেখে 2 হাত দিয়ে নিজেকে ঢেকে নিয়ে চোখ ছোট ছোট করে বলে। কি উল্টাপাল্টা চিন্তা করছিস তুই আমাকে নিয়ে? যেমন বিশ্রী ভাবে হাসছিস আমার দিকে তাকিয়ে। নেহাল নাক মুখ ছিটকে বলে। তুই কি আমাকে গিয়ে ভাবছিস নাকি যে তোকে নিয়ে আমি উল্টাপাল্টা চিন্তা করব? জাহিন 2 হাত টেবিলের উপরে রেখে ফাজলামি স্বরে বলে। ভাবতেই পারিস, বলা যায় না। তোর চরিত্র তো আবার ফুলের মতো পবিত্র। ওই চরিত্র নিয়ে কথা বলবি না। তাহলে এমন বিশ্রী ভাবে হাসছিলি কেন? নেহাল ঠোঁটে হাসি রেখে বলে। তুই যে শেষমেশ মধু খেয়েছিস সেটা ভেবেই হাসছিলাম, এই আর কি। জাহিন নেহালের কথা বুঝতে না পেরে বোকার মতো বলে। ঠিক বুঝলাম না তোর কথা। কংগ্রেচুলেশনস। জাহিন ভ্রু কুঁচকে বলে। কনগ্রেচুলেশনস কিসের জন্য? এই যে নিজের কুমারত্ব হারানোর জন্য। জাহিন বাকরুদ্ধ হয়ে পড়ে, চোখ বড় বড় করে তাকায়। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে যেন। কি বলছে এই সব নেহাল? জাহিন নিজেকে তটস্থ করে শব্দ করে হেসে বলে। কি যাতা বলছিস তুই এসব? ওই একদম লুকানোর চেষ্টা করবি না আমার কাছ থেকে। তোর ওই ঘাড়ের লাল দাগটা সব বলে দিচ্ছে। জাহিন ঘাড়ের লাল হয়ে থাকা জায়গাটায় হাত রেখে থমথম গলায় বলল। শালা, তুই তো শকুনের চোখের দৃষ্টিকেও হারিয়ে দিবি।
শকুনের চোখের দৃষ্টি থেকেও তোর চোখের দৃষ্টি ভয়ঙ্কর। নেহাল হাসতে হাসতে বলল, আমি একজন উকিল, বুঝলি? আমার চোখের দৃষ্টি তো শকুনের চোখের মতোই হবে। জাহিন কিছু বলল না। নেহাল হাসি থামিয়ে বলল, যাই হোক, তোদের দাম্পত্য জীবন সুখের হোক, এটাই দোয়া করি প্রাণ ভরে। জাহিন প্রতি উত্তরে মুস্কি হাসলো। সন্ধ্যা হয়ে গেছে, মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে সকল পাখিরা, নিজের আপন নীড়ে ফিরে যাচ্ছে। কিন্তু রাতের আধার যত বাড়ছে তত নিশাচর প্রাণীদের আনাগোনা বাড়তে শুরু করছে। দূর থেকে তাদের ডাক ভেসে আসছে। যারা পড়ার টেবিলে বসে আছে, তার সামনে বইয়ের পাতা উল্টে আছে, কিন্তু তার পড়ায় কোনো মনোযোগ নেই। সে আছে নিজস্ব কল্পনায় মত্ত হয়ে, বারবার আপন মনে হেসে উঠছে। ঠোঁটের কোণের এই হাসিতে রয়েছে সুখ আর প্রাপ্তি। নুহাস ভাই তাকে ভালোবাসে, ভাবা যায়? আর সে কিনা এতদিন কত শত উল্টাপাল্টা চিন্তা করে নিজের ব্রেনের উপর চাপ দিয়েছে। ইস, এখন নিজেকে এতটাই বোকা লাগছে যা বলার বাহিরে। অয়ন্তী যারার রুমের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে যারার হাসির আওয়াজ পেয়ে থেমে যায়। অয়ন্তী রুমের পর্দা সরিয়ে দেখে একা একাই হাসছে যারা পাগলের মতো। অয়ন্তী অন্য সময় হলে যারার অনুমতি ছাড়া রুমে প্রবেশ করত না, কিন্তু এখন যারার অনুমতি না নিয়ে রুমে প্রবেশ করতে করতে বলে, কি ননদিনী রায়বাঘিনী, এত হাসছো কেন? যারা অয়ন্তীর গলার স্বর শুনে হাসি থামিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, ও ভাবি, ভেতরে আসো। অয়ন্তী যারার সামনে দাঁড়িয়ে দু হাত বুকের মাঝে বেঁধে ভ্রুদয় নাচিয়ে প্রশ্ন করে। হাসছিলে কেন? যারা লাজুক হেসে বলে, এমনি ভাবি। আচ্ছা ঠিক আছে, বলতে না চাইলে বলতে হবে না, তুমি পড়ো, আমি যাই। ভাবি দাঁড়াও। কিছু বলবে? যারা নিজের ব্যাগ থেকে 10 থেকে 15টা চকলেট বের করলো। এই চকলেটগুলো নুহাস আজ তাকে কিনে দিয়েছে। যারা 4 থেকে 5টা চকলেট এগিয়ে দিয়ে বলে, নাও। হঠাৎ চকলেট? এত প্রশ্ন করো না তো, চকলেট খাও। কথাটা বলে কিছু একটা ভেবে যারা বলে, এই দাঁড়াও, আজ চকলেট পাঠিয়ে দেবো, তুমি এখানে বসো, আমি আসছি। কিছুক্ষণ পর আহান দৌড়ে এসে অধৈর্য গলায় বলতে থাকে, ভাবি, আপু কোথায় রেখেছে চকলেটগুলো? কথাটা বলে নিজেই চকলেটগুলো হাতে নিয়ে বিছানায় বসে প্যাকেট খুলে চকলেট খেতে শুরু করলো। যারাও এসে যোগ দিল। অয়ন্তী খেতে চায়নি, যারা আর নুহাসের জড়াজড়িতে খেলো। কিন্তু অয়ন্তী বেশিক্ষণ চকলেট পার্টির নামক পার্টিতে থাকতে পারল না। জাহিন এসেছে আর এসেই তার খোঁজ করছে, তাই নিজের ঘরে যাওয়ার উদ্দেশ্যে চলে গেল। কিন্তু রুমের ভেতরে যেতে বড্ড লজ্জা লাগছে তার। কি করে জাহিনের সামনে যাবে? জাহিনের সামনে গেলেই তো রাতের ওই সমস্ত ঘটনাগুলো তাজা হয়ে উঠবে মনের গহীনে। অয়ন্তী জোরে নিঃশ্বাস ছেড়ে নিজেকে ততস্থ করে নিজে রুমে এসে ঢুকে। জাহিন সোফায় বসে কিছু ফাইল চেক করছিল। অয়ন্তীকে আসতে দেখে মাথা তুলে অয়ন্তীর দিকে তাকায়। অয়ন্তীকে দেখে জাহিনের ভ্রু কুঁচকে আসে। অয়ন্তীর ঠোঁটের কোণে কিছু একটা লেগে আছে, সেটা স্পষ্ট দৃশ্যমান রূপে ভেসে আছে। জাহিন নরম গলায় বলে, অয়ন্তী, কাছে আসো তো। অয়ন্তী ভ্রু কুঁচকে বলে, কেন? আসতে বলছি, আসো। অয়ন্তী স্বামীর কথা মতো জাহিনের কাছে এসে দাঁড়ায়। অয়ন্তী কাছে আসতেই জাহিন অয়ন্তীর হাত ধরে নিজের কোলে এনে বসায়। অয়ন্তী জাহিনের এহেন কাজে চমকিয়ে জাহিনের দু কাঁধ আঁকড়ে ধরে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে প্রশ্নবোধক নজরে জাহিনের দিকে তাকায়। জাহিন বাঁ হাতটা অয়ন্তীর উন্মুক্ত কোমরে রেখে ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ঠোঁটের কোণে লেগে থাকা জিনিসটা মুছে বলে, কি খেয়েছো? অয়ন্তী হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলে, চকলেট খেয়েছি। জাহিন দুষ্টু হেসে বলে, নিজে তো ঠিকই চকলেট খেয়েছো, তো আমার চকলেটটা কোথায়? অয়ন্তী আগ্রহের সহিত বলে, আপনি চকলেট খাবেন? তাহলে বসুন, আমি নিয়ে আসছি। অয়ন্তী উঠতে নিবে, তখনই জাহিন অয়ন্তীর কোমর দু হাত দিয়ে আঁকড়ে ধরে বলে, চকলেট খাবো না, অন্য কিছু খেতে ইচ্ছা করছে। কি খেতে ইচ্ছে করছে বলুন, আমি বানিয়ে আনছি। বানাতে হবে না, সৃষ্টিকর্তা আগে থেকেই নিজের হাতে অতি যত্ন করে জিনিসটা তৈরি করে রেখেছেন আমার জন্য। অয়ন্তী ভ্রু কুঁচকে বলে। অয়ন্তী জাহিনের কথার কোনো মানে বুঝতে পারল না। জাহিন অয়ন্তীর এমন চেহারা দেখে ঠোঁট টিপে হাসলো। জাহিন আলতো হাতে অয়ন্তীর গালে হাত রাখলো আর নেশাক্ত গলায় বলল, একটা চুমু দাও তবু। জাহিনের এহেন কথা শুনে অয়ন্তীর চোখ বড় বড় হয়ে জাহিনের পানে তাকায়।
কি বলছে এই লোক? গতকাল রাতে কাছাকাছি আসার পর থেকে জাহিনের মুখে যেন উল্টাপাল্টা লাগাম ছাড়া কথাবার্তা লেগেই আছে, থামার নামই নেই। জাহিনকে যেমনটা দেখে এসেছিল এতদিন, এখন তার উল্টো জাহিনকে দেখছে। জাহিন পুনরায় বলল, কি হলো? অপেক্ষা করছি তো আমি, চুমুটা দাও। অয়ন্তী লজ্জায় আড়ষ্ট হয়ে এলো। সে কি করে জাহিনকে চুমু দিবে? তার বুঝি লজ্জা লাগবে না? জাহিন অয়ন্তীর লজ্জা মাখা মুখটা দেখে বলে, এখনো এত লজ্জা? গতকাল লজ্জা ভাঙলাম আপনার ম্যাডাম। অয়ন্তী প্রতি উত্তর করলো না জাহিনের কথায়। জাহিন আবারও বলল, আমি যখন তোমাকে চুমু দিই তখন তো তুমি খুব উপভোগ করো, তাহলে আমার বেলা উল্টো কেন? অয়ন্তী চুপটি করে জাহিনের কোলে বসে রইল। অয়ন্তী পুনরায় অনুভব করতে পারল তার গালে আর গলার কাছটায় অতি পরিচিত ছোঁয়া। অয়ন্তী শুকনো ঢোক গিল, খামচে ধুলো জাহিনের শার্টের কলার। বুঝতে পারছে কি হতে চলছে একটু পর। জাহিন অয়ন্তীর কপালে নিজের কপাল ঠেকালো। একে অন্যের মুখে দুজনের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে। জাহিন অয়ন্তী দুজনেই চোখ বন্ধ করে রইল কিছুক্ষণ। অনুভব করলো দুজন দুজনের হৃদস্পন্দনের গতি। জাহিন চোখ বন্ধ অবস্থায় কণ্ঠে মাদকতা মিশিয়ে বলল, আই লাভ ইউ অয়ন্তী, তোমায় খুব ভালোবাসি। কথাটা শোনা মাত্রই অয়ন্তীর সারা শরীরের ভাঁজে ভাঁজে শিহরণ বয়ে গেল। শ্বাস ভারী হয়ে এলো। বুকের মাঝটায় একটা শান্তি শান্তি অনুভব হচ্ছে অয়ন্তীর। এই 3 শব্দের কথাটা জাহিন হয়তো বা এখন নিয়ে শতবার বলে ফেলেছে তাকে, কিন্তু তারপরও যেন লোকটার মন ভরছে না কথাটা বলে। কিন্তু জাহিন এই ম্যাজিক্যাল 3টা ওয়ার্ড সারাটা জীবন অয়ন্তীকে বলতে চায়, সারাটা জীবন। জাহিন চোখ মেলে তাকালো অয়ন্তীর দিকে। অয়ন্তীর মায়া ভরা চেহারার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। পুরুষালী সত্তা জেগে উঠেছে ধীরে ধীরে। তার স্ত্রীকে নিজের সান্নিধ্যে চাইছে। জাহিন ঢোক গিলে বা হাতটা অয়ন্তীর পেটের উপরে রেখে আকস্মিক অয়ন্তীকে সোফায় শুইয়ে দেয়। অয়ন্তী চমকে জাহিনের দিকে তাকায়। ভয়ে 2 হাত দিয়ে আঁকড়ে জাহিনের গলা জড়িয়ে ধরে। জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। জাহিন অয়ন্তীর দিকে ঝুঁকে নরম গলায় বলল, ভয় পেয়েছো? অয়ন্তী মাথা উপর নিচ করলো। জাহিন প্রগাঢ় গলায় বলল, তা মিসেস অয়ন্তী, কিভাবে আপনার ভয় কাটাবো? অয়ন্তী ভ্রু কুঁচকে নেয়। জাহিন মুচকি হেসে নিজের খোঁচা খোঁচা দাড়ি যুক্ত গালটা এগিয়ে দিয়ে অয়ন্তীর মসৃণ গালের সাথে ঘষে দিল। অয়ন্তী অস্পষ্ট সুরে গুঙ্গে উঠল। জাহিন মাথা তুলে কেমন ঘোর লাগা চোখে তাকায় অয়ন্তীর পানে। অয়ন্তী তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল। জাহিনকে নিজের ওষ্ঠদ্বয়ের দিকে এগিয়ে আসতে দেখে আবেশে চোখ বন্ধ করে নেয়। জাহিন নিজের ওষ্ঠদ্বয় দ্বারা আঁকড়ে ধরল নিজের প্রিয়তমা স্ত্রীর ওষ্ঠদ্বয়। অয়ন্তীও সায় দিল স্বামীর ডাকে। জাহিনের বেসমাল হাতের ছোঁয়া বাড়তে শুরু করলো অয়ন্তীর ছোট দেহে। নিজের নিঃশ্বাস ভারী হয়ে এলো। এদিকে যে রুমের দরজা খোলা, সেদিকে দুজনের মধ্যে কারো কোনো খেয়াল নেই। হঠাৎ করে আহান রুমে ঢুকতে ঢুকতে বলে, ভাবি তুমি চকলেট পার্টি শেষ না করেই চলে আসলে যে? জাহিন আহানের গলার স্বর শুনে ছিটকে অয়ন্তীর কাছ থেকে দূরে সরে গিয়ে উঠে দাঁড়িয়ে কোমরে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। দুজনে অপ্রস্তুত হয়ে পড়ে আহানের ডাক শুনে। অয়ন্তী বসে চোখ বন্ধ করে ঠোঁটের উপরে ঠোঁট চেপে অন্যদিকে ফিরে রইল। আহান ভাই আর ভাবির দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে প্রশ্ন করলো। কি করছো তোমরা দুজনে? জাহিন গলা খাকারি দিয়ে বলে, কি করব? কিছু করছে না তো। আচ্ছা, কিছু না করলেই ভালো। আহান কথাটা বলে অয়ন্তীর কাছে এসে অয়ন্তীর হাত ধরে বলে, ভাবি তুমি চলো। অয়ন্তী জাহিনের দিকে কটমট চোখে তাকায়। জাহিন অসহায় চোখে বউয়ের দিকে তাকালো। তার কি দোষ? সে কি জানতো আহান এমন সময় চলে আসবে? আর অয়ন্তীও বা কেমন রুমের দরজা বন্ধ না করে চলে আসলো? যদি বন্ধ করে আসতো তাহলে তো এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না। এখানে দুজনেরই দোষ আছে। অয়ন্তী চলে গেল। জাহিন ধপ করে সোফায় বসে 2 হাত দিয়ে খামচে ধরল মাথার চুল। নিজের চুল নিজেই এলোমেলো করে দিয়ে মৃদু চিৎকার করে আশাহত গলায় বলল, এমন একটা ভাইয়ের যথেষ্ট বরফের রোমান্সের 12টা বাজিয়ে দেওয়ার জন্য। কথাটা বলে সোফায় মাথাটা হেলিয়ে দিয়ে কাতর গলায় বলল, ওরে আহান রে, তুই কি আসার টাইম পেলে না?
গুনে গুনে তোকে এই সময় এই ঘরে এসে তোর মহামূল্যবান পথ তুলে দিতে হলো। একটু পরও তো আসতে পারতি ভাই আমার। ত্রিনবের ফোনের স্ক্রিনে জল করছে জাহিনের হাতে চর খাওয়া ভিডিও ফুটেজটা। ত্রিনব শক্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। নেট দুনিয়াতে এখন এই ভিডিওটা হিট টপিকে আছে। নেটিজেনরা বিভিন্ন ধরনের ক্যাপশন দিয়ে ভিডিওটা ছাড়ছে। এসব দেখে ত্রিনবের চোয়াল শক্ত হয়ে এলো রাগে। চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে অতিরিক্ত রাগের কারণে। ইচ্ছে করছে গোটা শহরটাকে পুড়িয়ে ছারখার করে দিতে। তার গায়ে হাত তুলেছে ওই জাহিন। ওই হাত যদি সে ভেঙে না গুড়িয়ে দিছে তাহলে তার নাম ত্রিনব মজুমদার নয়। ত্রিনব প্রচণ্ড রাগে আক্রোশে সামনে থাকা কাচের সেন্টার টেবিলে লাথি মারে। মুহূর্তের মাঝেই সারা ঘর ছড়িয়ে পড়ে কাচের ছোট ছোট টুকরার। সাথে হাতে থাকা ফোনটাও দেওয়ালে ছুঁড়ে মারে। মুহূর্তের মাঝেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ফোনটা। ফোন ভাঙ্গা আর সেন্টার টেবিল ভাঙ্গার বিকট শব্দ শুনতে পেয়ে সুরেশ মজুমদার সহ বাড়ির অন্য সদস্যরা ছেলের ঘরে এসে এসব দেখে ধমক দিয়ে বলেন, কি হচ্ছে এসব ত্রিনব? ত্রিনব কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। ছেলেকে চুপ থাকতে দেখে সুরেশ মজুমদার চেঁচিয়ে বলেন, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি ত্রিনব। ত্রিনব তারপরও মৌন রইল। সুরেশ মজুমদার তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলেন, দেখো ত্রিনব, আমি জানি তোমার রাগের কারণটা, কিন্তু দোষটা সম্পূর্ণই তোমার। তুমি প্রথমে জাহিনের কলার ধরছো, তাই তোমাকে ও চড় মেরেছে। আর তুমি কি করে বলো যে ওর দল মিছিল করতে পারবে না? সব প্রার্থীরই এই পুরো পৌরসভার ভিতরে ওয়ার্ক করতে পারে, সেখানে তুমি বাধা দেওয়ার কে? তোমার এই কাজের জন্য জানো আমাকে কতটা নিশ্চিত হতে হয়েছে নির্বাচন অফিসে আজ? তাই বলছি, এসব চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। ভেবে নাও বড় ভাই হিসেবে জাহিন তোমাকে একটা চড় মেরেছে। আর এই বিষয়টা নিয়ে জল ঘোলা করো না। সামনের দিনগুলো সুন্দরভাবে ওয়ার্ক করে নির্বাচনটা উতরে যাক, এটাই প্রত্যাশা করি। কথাটা বলেই সুরেশ মজুমদার সহ সবাই ঘর থেকে চলে যায়। ত্রিনব চাপা গলায় চিৎকার করে সামনের সিঙ্গেল সোফাতে জোরে লাথি মারে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। রাগে শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। এত সহজে সে এই বিষয়টা ভুলবে না। জনসমক্ষে তাকে জাহিন চড় মেরেছে, এর প্রতিশোধ তো সে নিবেই জাহিনের থেকে। কথায় আছে, ইট মারলে পাটকেল খেতে হয়। জাহিনকে এই পাটকেল তো খেতেই হবে, নির্বাচনের আগে না হয় নির্বাচনের পরে। তুমি আবার নতুন করে কার সাথে ঝামেলাতে জড়িয়েছো জাহিন? বাবার মুখে এমন কথা শুনে জাহিন খাওয়া থামিয়ে চোখ তুলে বাবার দিকে তাকায়। জাহিন কিছু বলতে যাবে তার আগেই জহুরা বেগম স্বামীকে বলে ওঠেন, খাওয়ার সময় কি এসব কথা না বললে হয় না? আজমল শেখ কণ্ঠে রুক্ষতা এনে বলেন, না হয় না, ও রাজনীতি করছে আর একের পর এক শত্রু বানিয়ে ঘরে ফিরছে। এই খলিল তালুকদার তো প্রথম থেকে আছে, আর এখন নতুন যুক্ত হয়েছে এই সুরেশ মজুমদারের ছেলে ত্রিনব মজুমদার। ও কি ভাবছে এই ত্রিনব এই চরের শোধ তুলবে না? ও কড়াই ঘন্টায় শোধ তুলবে। হয়তো গিয়ে দেখো এতক্ষণ সব ভেবে রেখেছে কি করে এই চরের শোধ তুলবে। জাহিন চুপচাপ খাওয়া শুরু করলো। তার কিছু বলার নেই বাবাকে। আজমল শেখ ছেলের এহেন গা ভাসানো ভাব দেখে চিৎকার করে বলেন, আমি তোমায় কিছু বলছি জাহিন। জাহিন খেতে খেতে বলল, শুনছি। তাহলে উত্তর দিচ্ছ না কেন আমার কথার? কারণ আমার কাছে কোনো উত্তর নেই। আজমল শেখ রেগে উল্টাপাল্টা কিছু করতে গিয়েও থেমে যান। অদূরে অয়ন্তীর দাঁড়িয়ে আছে। মেয়েটার চোখ মুখ অন্যরকম লাগছে। বুঝতে পারছে স্বামীর চিন্তায় আছে এই নিরীহ মেয়েটা। মেয়েটার কি দোষ? মেয়েটার তো কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষ তার ছেলের। ছেলে যদি নিজের ভালোটা না বুঝতে চায় তাহলে কি করার? আজমল শেখ তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলেন, তোমার এই রাজনীতি ফাজনীতির জন্য আমার পরিবারের উপরে যদি কোনো আঘাত আসে তখন কিন্তু তোমাকে আমি ছেড়ে কথা বলবো না জাহিন, কথাটা মনে রেখো। বলেই আজমল শেখ খাবার টেবিল ছেড়ে চলে যান। স্বামীকে এমনভাবে চলে যেতে দেখে জহুরা বেগমও ছুটে চলল স্বামীর পিছু পিছু। জাহিন বাবার যাওয়ার পানে এক নজর তাকিয়ে রইল। জাহিন খুব ভালো করেই বুঝতে পারছে বাবার চিন্তা। পরিবার থেকে যে বাবা তাকে নিয়ে বেশি চিন্তা করছে এটা তার অজানা নয়, কিন্তু
তার কিছু করার নেই। এই রাজনীতিটা যে একটা নেশার মতো হয়ে গেছে তার কাছে, ছেড়ে দিলেই নিশ্চিত নিজেকে হারিয়ে ফেলবে। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। পাশ থেকে আজহার শেখ ভাতিজাকে বলে উঠেন। এই জাহিন, তোর মাঠ কেমন রে? জাহিন আস্তে করে বলে, ভালো। জিততে পারবি তো, নাকি চাচুর মতো? জাহিন চাচ্চুর দিকে তাকাতেই আজহার শেখ মুস্কি হেসে বলেন, অবশ্যই জিতবি তুই, আমি জানি সেটা। চাচু, একটা কথা বলবো? কি কথা? তুমি একবার আমার সাথে বের হবে? তুমি কি আমার সাথে জনগণ দেখলে হয়তো তাদের ভালো লাগবে। আজহার শেখের খাবার মাখানো হাতটা থেমে যায়। জাহিনের দিকে নরম চোখে তাকিয়ে আহত গলায় বলল, তা হয় না। আমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ এই রাজনীতির আশেপাশে যাব না। তবে তুই চিন্তা করিস না, আমার ভোটটা আমি তোকেই দিব। চাচুর উপরে এই আশাটা রাখতে পারিস। জাহিন মুস্কি হেসে চোখ তুলে সামনের দিকে তাকালো। অয়ন্তী তার দিকে এক নজরে তাকিয়ে আছে। চোখের ভাষা বড্ড অন্যরকম অয়ন্তীর। বোঝাই যাচ্ছে এই মেয়ে তাকে নিয়ে গভীর চিন্তায় মগ্ন আছে। খাওয়া দাওয়া করে যে যার ঘরে চলে গেছে। যারার হাত পা নিষ্পিস করছে। ঘরের মধ্যে তার মন টিকছে না। বারবার নুহাসের কাছে যেতে মন চাইছে, কিন্তু তা তো হওয়ার নয়। নুহাস তাকে কড়াভাবে বলে দিয়েছে তার ঘরে যেন সে না যায়। যারা পড়ার টেবিলে বসে বইয়ের পাতা উল্টাচ্ছে। পড়ায় মন বসছে না। বসবে কি করে? তার মন তো পড়ে আছে নুহাসের কাছে। যারা শব্দ করে বই বন্ধ করে বলে, ধর, আগে পড়ায় মন বসতো না, নুহাস ভাই কাকে পছন্দ করতো সেই চিন্তায়। আর এখন পড়ায় মন বসছে না, নুহাস ভাই আমাকে ভালোবাসে বলে এই চিন্তায়। এই জীবনে মনে হয় আমার পড়াশোনায় মনই বসবে না আর। যারা ঠোঁট ফুলিয়ে বসে রইল। এর মাঝে ফোনের রিংটোন বেজে ওঠে। যারা ফোন হাতে নিয়ে দেখে নুহাস কল করেছে। যারা লাজুক হেসে কল পিক করতেই নুহাস এর ভরাট গলার স্বর ভেসে আসলো, কি করছো? পড়ছি। পড়তে বসেছ? আমি তো ভেবেছি আজ হয়তো আমার চিন্তায় পড়তেই বসবে না। যারা ঠোঁট কামড়ে ধরে কিছু একটা ভাবলো। তাকে এতটা ছেঁচড়া হলে চলবে না। প্রেমিকাদের সব সময় একটু টাইটে রাখতে হয়। ছেঁচড়ামি করবে তো প্রেমিকরা। যারা থমথমে গলায় বলল, তোমাকে নিয়ে এত চিন্তা করার মতন আমার হাতে এত সময় নেই, বুঝলা? আমার পড়া আছে, আর 1 মাস পরেই আমার পরীক্ষা। নুহাস ঠোঁট টিপে হাসলো। যারা যে মিথ্যা কথা বলছে সেটা সে শিওর। নুহাস গলা খাকারি দিয়ে টিপকুড়ি কেটে বলে, ঠিক আছে, তাহলে তুমি পড়ালেখা করো, আমি তোমাকে ফোন দিয়ে বিরক্ত করলাম। যারা চোখ বড় বড় করে দ্রুত গলায় বলে, এবা না না, বিরক্ত কোথায় হয়েছি? আমি একদমই বিরক্ত হইনি, তুমি কল কেটো না। নুহাস নিঃশব্দে হাসলো। দুজনেই চুপ। কেটে যায় কয়েক মুহূর্ত। নুহাস পুরো কণ্ঠে ডাক দেয়, যারা। যারা আসতে বলল, ভালোবাসি। যারা মৃদু হাসলো। বুকের ভেতরটা ধুকভুক করছে। হৃদয়ের মাঝে প্রশান্তির হাওয়া বয়ে গেল এই একটা বাক্যের কথা শোনা মাত্র। যারার সারা শব্দ না পেয়ে নুহাস কান থেকে ফোনটা সরিয়ে চেক করে দেখে কল কেটে গেছে কিনা। না, কল কেটে যায়নি। তাহলে মেয়েটা কথা বলছে না। নুহাস পুনরায় বলল, হ্যালো যারা, আমার কথা শুনতে পাচ্ছ? তাহলে উত্তর দাওনি কেন? কিসের উত্তর? এই যে ভালোবাসার কথাটা বললাম, তারপর প্রেক্ষিতে আমি তো কিছু শুনতে পারি নাকি? যারা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে ভালোবাসি কথাটা বলতে যাবে, সাথে সাথে নুহাস বলে ওঠে, আচ্ছা, ব্যাপারটা কেমন রোমাঞ্চকর রোমাঞ্চকর লাগছে না? নুহাসের কথা শুনে যারা ভ্রুদয় কুঁচকে বলে, কোন ব্যাপারটা? এই যে দুজনের রুম পাশাপাশি, অসত দেখো ফোনে কথা বলতে হচ্ছে আমাদের। সত্যি রোমাঞ্চকর ব্যাপার। নুহাস অবলীলায় বলে ওঠে, ব্যাপারটা রোমাঞ্চক থেকে কবে যে রোমান্টিক হবে বলো তো? যারার শরীর ঈষৎ কেঁপে উঠে। 2-3 বার চোখের পাতা ঝাপটালো। কিছু একটা ভেবে কাপা কাপা গলায় বলে, আমি রাখলাম, আমার পড়া আছে। বলেই ফোন কেটে দেয়। বুকের বাঁ পাশটা চেপে ধরে। বুকের উঠানামা বেড়ে গেছে। কেমন জানি অদ্ভুত লাগছে নিজের কাছে। শরীরের লোম কূপ দাঁড়িয়ে গেছে। লজ্জায় গাল দুটো লাল হয়ে গেছে। নুহাসের বলা কথাটা কানে এখনো বাজছে।
কবে তাদের ব্যাপারটা রোমান্টিক হবে। রোমান্টিক মানে তো যারা লজ্জায় 2 হাত দিয়ে মুখ ঢেকে নেয়। নুহাস পুনরায় যারাকে কল দেয়, কিন্তু যারা কল ধরল না। জাহিন আতশোয়া হয়ে আছে কোলে তার ল্যাপটপ আর বারবার দেওয়াল ঘড়ির দিকে তাকাচ্ছে। ঘড়ির কাঁটা 11:30টার ঘরে পৌঁছে গেছে, কিন্তু মিসেস অয়ন্তীর এখনো রুমে আসার নাম নেই। অয়ন্তীর অপেক্ষা করতে করতে জাহিনের ধৈর্যের বাঁধ যেন ভেঙে যাচ্ছে, কিন্তু জাহিনের ধৈর্যের বাঁধ পুরোটা ভাঙতে না দিয়ে অয়ন্তী রুমে এসে হাজির হয়। রুমে ঢুকে জাহিনের দিকে এক পলক তাকিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে চুপচাপ ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। জাহিন ভ্রু কুঁচকে বউয়ের কার্যক্রমগুলো দেখছে। এই মেয়ের মনে চলছেটা কি? তাকে কি ইগনোর করছে, নাকি কোনোভাবে? ইগনোর করে কোনো লাভ নেই, দিন শেষে তার বুকে এসেই মাথা রাখতে হবে। অয়ন্তী ওয়াশরুম থেকে বের হয়ে চুপচাপ জাহিনের বাঁ পাশে এসে অন্যদিকে মুখ করে গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়ে। জাহিন ঘাড় বাঁকিয়ে অয়ন্তীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। হঠাৎ হলোটা কি এই মেয়ের? এমন অদ্ভুত আচরণ করছে কেন? জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে ল্যাপটপটা বন্ধ করে টেবিলের উপরে রাখে। আগে বইয়ের কি হয়েছে তা দেখতে হবে, তারপর অন্য কিছু। জাহিন উঠে গিয়ে লাইট বন্ধ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে অয়ন্তীর পাশে শুয়ে অয়ন্তীর কাছে হাত রেখে ধীর গলায় বলল, অয়ন্তী, কি হচ্ছে তোমার? অয়ন্তী চোখ বন্ধ অবস্থায় বলল, কিছু হয়নি আমার। রাগ করেছে আমার বউ? না। আচ্ছা, আমি যদি ভুল করে থাকি তাহলে সরি। আপনি সরি কেন বলছেন? আর আমি সত্যি আপনার উপর রাগ করিনি। তাহলে আমার দিকে ফিরো। জাহিন অয়ন্তীকে জোর খাটিয়ে নিজের দিকে ফিরালো। জাহিন অল্প ঝুঁকে আসে অয়ন্তীর দিকে। অয়ন্তীর চোখের পাতা বন্ধ দেখে জাহিন নরম স্বরে বলল, চোখ খোলো। অয়ন্তীর চোখ খুলল। জাহিন অয়ন্তীর গালে হাত রেখে বলল, কি হয়েছে আমার বউটার? না বলে বুঝবে কি করে? অয়ন্তীও জাহিনের গালে হাত রেখে ধরা গলায় বলল, আপনি আমায় কোনোদিনও ছেড়ে চলে যাবেন না তো? জাহিন থমকালো অয়ন্তীর কথা শুনে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে মৃদু হেসে অয়ন্তীর নাক আলতো হাতে টেনে কৌতুকে স্বরে বলে, আমার হাতে সুন্দর একটা বউ থাকতে তাকে ছেড়ে কোন দুঃখে চলে যাব শুনে? অয়ন্তী সিরিয়াস হয়ে বলল, আমি একদম মজার মুডে নেই নেতামশাই। জাহিন দুষ্টুমি স্বরে বলে, তাহলে ম্যাডাম কি রোমান্টিক মোডে আছেন বুঝছে? অয়ন্তী জাহিনকে ধাক্কা দিয়ে রেগে বলে, খালি উল্টাপাল্টা কথা। জাহিন হাসতে হাসতে বলে, বউয়ের সাথে তো পুরো উল্টাপাল্টা কথা বলবে, নাকি পাশের বাড়ির ভাবির সাথে বলবে? তখন তো বউ আবার রেগে আগুন হয়ে যাবে। অয়ন্তী চোখ মুখ কুঁচকে বলে, আপনার কি একটুও চিন্তা হচ্ছে না? কোন বিষয় নিয়ে চিন্তা হবে আমার? ওই যে কাকে চড় মেরেছে তাকে নিয়ে। জাহিন শব্দ করে শ্বাস নিয়ে বলে, ওইসব নিয়ে পরে চিন্তা করবো। আসো একটু প্রেম করি, খুব প্রেম প্রেম পাচ্ছে আমার। বলেই জাহিন অয়ন্তীর গলার ভাঁজে মুখ ডুবিয়ে দেয়। অয়ন্তী 2 হাত দিয়ে জাহিনকে নিজের কাছ থেকে সরিয়ে কপট রাগ দেখিয়ে বলে, আমার প্রেম প্রেম পাচ্ছে না, আমার ঘুম ঘুম পাচ্ছে। জাহিন মুখ দিয়ে চবর্গীয় শব্দ উচ্চারণ করে বলে, বউয়ের যাতে প্রেম প্রেম পায় তার জন্য কি করতে হয় জানো? জাহিন ভ্রুযুগল কুঁচকে বলে, কি করতে হয়? জাহিন মুস্কি হেসে মুখ উঁচু করে অয়ন্তীর কপালে মধ্য স্থানে গভীর এক চুমু বসিয়ে সরে আসে। অয়ন্তী চোখ বন্ধ করে জাহিনের ছোঁয়া অনুভব করে চোখ মেলে তাকায়। জাহিন নেশাত্ম গলায় বলে, প্রথমেই বউয়ের কপালে একটা গভীর চুমু খেতে হয়, তারপর কি করতে হয় জানো? অয়ন্তী চুপ করে রইল, জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইল স্বামীর পানে। জাহিন নিজ থেকে বলতে শুরু করলো, তারপর বউয়ের দু গালে আলতো করে চুমু খেতে হয়। জাহিন নিজের কথা মতো অয়ন্তীর 2 গালে শব্দ করে চুমু খেয়ে মুখ তুলে অয়ন্তীর দিকে তাকায়। অয়ন্তী চোখ বন্ধ করে রেখেছে দেখে জাহিন মুস্কি হেসে বলে, তারপর নাকের অগ্রভাগে চুমু খেতে হয়। জাহিন অয়ন্তীর নাকের ডগায় চুমু খেয়ে থুতনিতে চুমু বসায়। অয়ন্তী চোখ মেলে তাকায়। জাহিন এবার অয়ন্তীর ঠোঁটের দিকে অগ্রসর হতে নিবে, সাথে সাথে অয়ন্তী জাহিনের মুখ চেপে ধরে। জাহিন অসহায় চোখে বউয়ের দিকে তাকায়। অয়ন্তী জাহিনের মুখের উপর থেকে হাত সরিয়ে বলে, উফ, আমার প্রেম প্রেম পাচ্ছে না, আমার তো ঘুম ঘুম পাচ্ছে খুব। আপনিও ঘুমান আর আমাকেও ঘুমোতে দিন। বলেই পাশ ফিরে শুয়ে পড়ল। জাহিন তবদা মেরে রইল। কি হলো এটা? এভাবে তাকে
ইনসাল্ট করলো। বউয়েরা আর যাই পারুক কিংবা না পারুক, পুরুষদের কিভাবে টাইট দিতে হয় এটা খুব ভালো করেই জানে। কিন্তু তা বলে এভাবে তাদের ইমোশন নিয়ে খেলা করবে? জাহিনের মনে হচ্ছে আগে যেভাবে থাকতো সেভাবে থাকলেই ভালো ছিল। কেন যে সেই এই মধু খেতে গেল গতকাল রাতে। জাহিন প্রচণ্ড অভিমান নিয়ে নিজেও পাশ ফিরে শুয়ে পড়ল। দুজনের মাঝে এক হাত দূরত্ব। জাহিন মনে মনে নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করে বসলো, সে যেচে আর অয়ন্তীর কাছে কখনো যাবে না। অয়ন্তী তার কাছে আসলে আসবে, না আসলে নাই। নিঝুম রাত, চারদিকে নিস্তব্ধতা ঘিরে থাকার কারণে ঝিরঝির বৃষ্টি পড়ার শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে বাইরের দমকা হাওয়া এসে থাই গ্লাসের সাথে বাড়ি খাচ্ছে। অয়ন্তী তার শব্দ শুনে চোখ মেলে তাকায়। ভেবেছিল জাহিন হয়তো তার কাছে পুনরায় আসবে, কিন্তু না, মশাই রাগ করে ওপাশ ফিরে শুয়ে রয়েছে। অয়ন্তী ঘাড় ঘুরিয়ে জাহিনের পানে তাকায়। ইস, বড্ড অভিমান করে ফেলেছে তার নেতা মশাই। অয়ন্তী মাথা তুলে জাহিনের মুখের দিকে তাকায়। জাহিন ঘুমিয়ে পড়েছে কি সেটা পরোক্ষ করার জন্য, কিন্তু না, মশাই ঘুমায়নি। জাহিনের চোখ বন্ধ থাকলেও চোখের পাতা পিটপিট করছে। মাঝে মাঝে অধর জোড়াও ফুলাচ্ছে, ভ্রু জোড়া কুচি করে রেখেছে। অয়ন্তী মুচকি হাসে। বোঝাই যাচ্ছে ভীষণ অভিমান করেছে এই লোক। এবার অভিমান ভাঙ্গার মিশনে নামতে হবে অয়ন্তীকে। অয়ন্তী আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসে, দেখে নেয় জাহিনের পাশে কতটুকু জায়গা আছে আর সে জায়গাটুকুতে তার জায়গা হবে কিনা। জায়গাটা দেখে মনে হচ্ছে তার জায়গা অনায়াসে হবে। অয়ন্তী জাহিনকে টপকে জাহিনের পাশে শুয়ে পড়ে। আকস্মিক এমনটা হওয়াতে জাহিন হকচকিয়ে উঠে চোখ বড় বড় করে অয়ন্তীর পানে তাকায়। বোঝার চেষ্টা করছে এই মুহূর্তে কি হলো। জাহিনকে এমন আহম্মকের মতো তাকিয়ে থাকতে দেখে অয়ন্তী কপট রাগ দেখিয়ে বলে, কি হলো? এভাবে তাকিয়ে না থেকে আমাকে ধরুন। আপনি কি চান খাট থেকে ধপাস করে পড়ে যাই, নিচে পড়ে কোমর ভাঙি আমি? জাহিন নিজেকে সামলে অয়ন্তীর কথা মতো বা হাতটা অয়ন্তীর পেটের উপরে রেখে জড়িয়ে ধরে। অয়ন্তী মুচকি হেসে জাহিনের নাক টেনে বলে, নেতা মশাই বুঝি অভিমান করেছে আমার উপর? জাহিন থমথম গলায় বলল, কে বলেছে অভিমান করেছে তোমার উপরে? অভিমান করেনি বুঝি নেতা মশাই আমার উপরে, তাহলে রাগ করেছে? জাহিন অয়ন্তীর দিক থেকে নজর সরিয়ে নিয়ে শক্ত গলায় বলে, না, রাগ করেনি। অয়ন্তী দু ভ্রু উঁচু করে বলে, ও। জাহিন বলছে সে রাগ অভিমান করেনি, কিন্তু কণ্ঠে কঠিন রাগ অভিমান দুটোই মিশে একাকার হয়ে আছে। অয়ন্তী নিজের ঠোঁট কামড়ে প্রশ্ন করলো, আচ্ছা, বড়দের যাতে রাগ অভিমান কমে যায় তার জন্য বউদের কি করতে হয় আপনি জানেন? জাহিন চমকায় অয়ন্তীর কথা শুনে। তার কথা তাকেই শোনাচ্ছে। কত পাজি এই মেয়ে, কিন্তু করতেই কি চাইছে এই মেয়ে? জাহিন কণ্ঠে গম্ভীরতা এঁটে বলে, কি করতে হয়? অয়ন্তী মৃদু হেসে মাথা উঁচু করে জাহিনের কপালে সশব্দে গভীর এক চুমু বসায়। জাহিন চোখ বন্ধ করে বউয়ের ভালোবাসার পরশ অনুভব করলো। অয়ন্তী সরে আসে। জাহিন চোখ মেলে তাকিয়ে ঢোক গিলল। অয়ন্তী ফিসেল গলায় বলল, প্রথমে বরের কপালে গভীরভাবে চুমু খেতে হয়। জাহিন এক ভ্রু উঁচু করে মনে মনে হাসলো। তার দেখানো কৌশল তার উপরেই প্রয়োগ করছে এই মেয়ে। ঠিক আছে, দেখা যাক কত দূর এই মেয়ে যেতে পারে আজ। এত সহজে আজকে সে হার মানবে না। অয়ন্তী পুনরায় প্রশ্ন করলো, এরপরেও যদি বরের রাগ না কমে তখন কি করতে হয় জানেন? আমি কি করে জানবো কি করতে হয়? অয়ন্তী ভাবুক হয়ে বলে, ও তাই তো, আপনি কি করে জানবেন? আপনি তো আর আগে একটা বিয়ে করেননি যে আপনার আগের বউ আপনাকে এইভাবে রাগ ভাঙাবে। জাহিন চোখ ছোট ছোট করে অয়ন্তীর দিকে তাকায়। এই মেয়ে নিশ্চিত মাথা খারাপ হয়ে গেছে। কি সব উল্টাপাল্টা কথা বলছে। জাহিন রেগে কিছু বলতে নিবে, তৎক্ষণাৎ ঢোক গিলে নিজের মনের কথা মনের মাঝেই চেপে নেয়। এখন কিছু বলা যাবে না। অয়ন্তী এরপর কি করে সেটা দেখতে হবে। অয়ন্তী পুনরায় বলল, কোথায় যেন ছিলাম আমরা দুজন? জাহিন অধর জোড়া মেলে কিছু বলতে নিবে, সাথে সাথে অয়ন্তী বলে ওঠে, ও হ্যাঁ, বরের কপালে চুমু দেওয়ার পরে যদি বরের রাগ না কমে তাহলে
দুই গালে আলতো করে চুমু খেতে হয়। জাহিনের ভীষণ হাসি পাচ্ছে, মনে চাচ্ছে ভুবন কাঁপিয়ে হাসতে, কিন্তু হাসিটা অনেক কষ্টে দাঁতে দাঁত চেপে আটকে রাখলো। অন্যদিকে অয়ন্তী তার কথা মতো জাহিনের দু গালে চুমু খায়। জাহিন মৃদু হাসলো, অয়ন্তীও মৃদু হেসে বলল। তারপর নাকের ডগায় খেতে হয়। অয়ন্তী জাহিনের নাকের ডগায় চুমু খেয়ে ফিসফিসিয়ে বলে। রাগ অভিমান কমেছে এখন? জাহিন দু কাঁধ নাচিয়ে অন্যদিকে ফিরে বলে। আমি কি জানি? অয়ন্তী শব্দ করে হাসলো। জাহিন আর চোখে সেই হাসি দেখলো। অয়ন্তী ঢের বুঝতে পারছে জাহিন কি চায়। ঠিক আছে, সেও জাহিনের মনের বাসনা পূর্ণ করবে। অয়ন্তী আকস্মিক জাহিনের উপরে ঝুঁকে আসে। জাহিন কয়েকবার চোখের পাতা ফেলল। দুজনে দুজনের দিকে এক নজর তাকিয়ে রইল। জাহিন আলতো হাতে অয়ন্তীর গালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয়। অয়ন্তী চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে এগিয়ে আসলো জাহিনের কানের কাছে। জাহিনও চোখের পাতা বন্ধ করে নেয়। অয়ন্তী গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে জাহিনের কাঁধে। কয়েকক্ষণ পরেই ভেসে আসলো এক মিষ্টি মধুর কণ্ঠস্বর। ভালোবাসি নেতামশাই, ভীষণ ভালোবাসি আমি আপনাকে। জাহিন চোখ মেলে তাকায়, ঠোঁটের কোণে ফুটে ওঠে মৃদু হাসি। হৃদয় জুড়ে বয়ে গেল এক শীতল হাওয়া। তার লাজুক বউ তাহলে ভালোবাসি কথাটা বলল তাকে। জাহিন জবাব দিল না, চুপ করে রইল। অয়ন্তী কানের কাছ থেকে সরে আসতেই জাহিন নিজেকে স্বাভাবিক করে নেয়। অয়ন্তী পুনরায় জাহিনের কানের কাছে গিয়ে গালের সাথে গাল লাগিয়ে ফিসফিসিয়ে বলে। জবাব দেবেন না বুঝি আমার কথায়? অবশ্য গতকাল রাতে এই কথাটা আপনি 1000 বার বলে ফেলেছেন, আর আমি জানি আপনি আমায় ভীষণ ভালোবাসেন। অয়ন্তীর কথাটা বলে জাহিনের বুকে নিজের থুতনি ঠেকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার একান্ত পুরুষ মানুষটির দিকে। জাহিন ভ্রু উঁচু করে ইশারা করে। কি হয়েছে? অয়ন্তী মুস্কি হেসে এবার নিজের অধর জোড়া মিলিয়ে দেয় জাহিনের অধরে। জাহিন নিঃশ্বাস আটকে নেয়। জাহিনকে কোনো রকম রেসপন্স না করতে দেখে অয়ন্তী সরে আসতে নিবে। সাথে সাথেই জাহিন অয়ন্তীর ঘাড় শক্ত করে পুরুষালী হাত রেখে এক ঝাটকায় অয়ন্তীকে সরিয়ে দিয়ে জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে ঘোর লাগা কণ্ঠে বলে। রাগ অভিমান তো ভাঙিয়েছো, এবার না হয় সেই রাগ অভিমানগুলো গভীরতার পরিণত করি। দুজনের হৃদস্পন্দনের গতি অনিয়ন্ত্রিত হলো। জাহিন অয়ন্তীর অধৈর্যরা নিজের অধৈর্যরা দখলে নিয়ে নেয়। জাহিন কয়েক মুহূর্তর পর অয়ন্তীর অধৈর্যরা ছেড়ে দিয়ে অয়ন্তীর পানে তাকায়। অয়ন্তী লাজুক হাসে, সাথে জাহিনও মুস্কি হাসে। পুনরায় জাহিন অয়ন্তীর অধৈর্যরা নিজের অধৈর্যরা দিয়ে আঁকড়ে নেয়। অয়ন্তীও সায় দিল। অয়ন্তী বা হাত দিয়ে জাহিনের ঘাড় পেঁচিয়ে ধরে। জাহিন নিজের শক্ত হাতের 5 আঙ্গুল দ্বারা অয়ন্তীর ছোট ছোট আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বিছানার সাথে চেপে ধরে। অয়ন্তীর ঠোঁট ছেড়ে এবার জাহিন নিজের ঠোঁট নামিয়ে আনলো গলায়। একে একে অয়ন্তীর গলায়, ঘাড়ে, কাঁধে নিজের উষ্ণ নরম অধর জোড়ার বিচরণ চালাতে শুরু করলো। অয়ন্তী স্থির হয়ে পুরো শরীর সাপের মতো মোচড় দিয়ে উঠল। সর্বাঙ্গে বয়ে যাচ্ছে শিহরণ। জাহিন ব্যস্ত হাতে অয়ন্তীর শাড়ির পিন খুলে দিয়ে নিজের পরিহিত শার্ট খুলে ছুঁড়ে ফেলল ফ্লোরের মাঝে। পুনরায় জাহিন অয়ন্তীর কানের কাছে মুখ নিয়ে কানের লতিতে চুমু এঁকে দিয়ে নেশাত্ম গলায় বলল, ভালোবাসি অয়ন্তী। জাহিন আলতো হাতে অয়ন্তীর গা থেকে শাড়ির আঁচল সরিয়ে দিল। অয়ন্তী লজ্জায় দাঁতে দাঁত চেপে চোখ খিচে বন্ধ করে নেয়। পর অনুভব করতে পারল জাহিনের বেসামাল ঠান্ডা হাতের ছোঁয়া নিজের উন্মুক্ত পেটের উপরে। শক্ত হাতে খামছে ধরল জাহিনের কাঁধ অয়ন্তী। তাতে যেন জাহিনের কোনো হেলদোল নেই। ধীরে ধীরে দুজনের মাঝ থেকে সরে যেতে শুরু করলো সকল আবরণ। আস্তে আস্তে ডুব দিল জাহিন অয়ন্তীর মাঝে। অয়ন্তীও জাহিনের ভালোবাসা মিশ্রিত সকল ব্যথা যন্ত্রণা সদরে গ্রহণ করে নিল।
পুরো রুম জুড়ে দুই মানবীর ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে পড়ল। অয়ন্তী চোখ বেয়ে গড়িয়ে পড়ল দুই এক ফোঁটা নোনা জল, যেই জলের ফোঁটায় নেই কোনো দুঃখ, আছে শুধু সুখের ঠিকানা। রাত ৩টা বাজে, বাইরে বৃষ্টি থেমেছে, বাতাসের গতি স্বাভাবিক হয়েছে, কারেন্ট নেই, যার জন্য বাইরের পরিবেশ অন্ধকারে ডুবে আছে। অয়ন্তী জাহিনের বুকের উপরে মাথা রেখে জাহিনের বুকে তর্জনী দিয়ে আঁকিবুকি করছে। অয়ন্তীর পরনে জাহিনের শার্ট। জাহিন অয়ন্তীর হাতটা ধরে অয়ন্তীর আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল রেখে নরম গলায় বলে, অয়ন্তী, তোর মনে আছে একটা ঘটনা? অয়ন্তী চিন্তিত হয়ে জাহিনের দিকে মুখ তুলে তাকিয়ে বলে, কোন ঘটনা? ওই যে আমাদের বিয়ের দিন মিষ্টি মুখের ঘটনাটা। অয়ন্তী ভ্রু কুঁচকে বলে, হঠাৎ এই কথা? না, আমার একটা কথা জানতে ইচ্ছা করছে। কি কথা? আমি যখন তোমার থেকে মিষ্টি বাড়িয়ে দিয়েছিলাম তখন তুমি মিষ্টি খেয়েছিলে তো? অল্প খেয়েছিলাম। জাহিন মজা করে বলে, অল্প খেয়েছিলে আমাদের বিয়ে মিষ্টি তুমি? অল্প কি করে খেতে পারলে বলো তো? অয়ন্তী বোকার মতো বলে, বেশি খাওয়া উচিত ছিল বুঝি। তো এখন কি করার? চলো আবার বিয়ে করে। তখন এমন এক পরিস্থিতিতে বিয়ে করতে হয়েছে যার জন্য ভালো করে নিজের বিয়েটা উপভোগ করতে পারিনি। অয়ন্তী জাহিনের কাছ থেকে সরে গিয়ে নিজের বালিশে মাথা রেখে বলে, আর উপভোগ করতে হবে না, অনেক রাত হয়েছে। এখন এইসব কথা রেখে চুপচাপ ঘুমান আর ঘুমটাকে উপভোগ করুন। জাহিন বিরক্ত গলায় বলল, ঘুমোতে বলছো ভালো কথা, কিন্তু দূরে সরে গেলে কেন? অয়ন্তী তপ্ত নিঃশ্বাস ছেড়ে পুনরায় জাহিনের বুকে মাথা রাখে। জাহিনও মুস্কি হেসে অয়ন্তীর কপালে চুমু এঁকে দিয়ে বলে, এবার ঘুমাও। আর যা বুঝলাম, বাস্তবে দ্বিতীয়বার বিয়ে করতেও পারবো না, তাই স্বপ্নে না হয় বিয়েটা করলাম। অয়ন্তী জাহিনের কথা শুনে মুস্কি হেসে দু হাত দিয়ে জাহিনকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আপনার স্বপ্নে আসার জন্য আমি অপেক্ষায় রইলাম নেতামশাই। লিজাকে মেয়ে দেখার জন্য পাত্রপক্ষ আসার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে পাত্রপক্ষ লিজাকে দেখতে আসবে না বলে দিয়েছে। এই খবরটাই লিজার মা রত্না বেগমকে জানাতে এসেছেন ঘটক সাহেলা বানু। রত্না বেগম চিন্তিত হয়ে বলেন, হঠাৎ কি এমন হলো যে তারা মেয়ে দেখতে আসতে পারবে না? আর তোরা তো মেয়ের ছবি দেখেও পছন্দ করছিস, তাহলে? সাহেলা বানু চায়ের কাপে শব্দ করে চুমুক বসিয়ে বলেন, আরে একটা পাত্র চলে গেছে তো কি হয়েছে, ওই পাত্র থেকে 1000 গুণ ভালো পাত্র আমার ঝুলিতে আছে। রত্না বেগম হাসি খুশি মুখে বলেন, তাই নাকি আপা? তার ছেলে কি করেন? ওলা বিরাট বড় পুলিশ অফিসার, মাসের শেষে লাখ লাখ টাকা ইনকাম করে। রত্না বেগম ছেলে পুলিশ অফিসার কথাটা শুনে মুখটা অন্ধকার হয়ে যায়, তা দেখে সাহেলা বানু বলেন, কিতা আপা, এমন আন্ধার হইয়া গেল কেন আপনার মুখটা? না মানে ছেলে পুলিশ। রত্না বেগমের মুখের কথা সাহেলা বানু ছিনিয়ে নিয়ে বলেন, আরে আপা, পুলিশ তো কি হইছে, ছেলে দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আর চাল চলনও অনেক ভালো। এমন পোলা হাত ছাড়া করতে নাই বুঝলেন। মাইয়া আপনার সুখেই থাকবে ওই পোলার ঘরে। রত্না বেগম ইতস্তত গলায় বলল, আচ্ছা, আপনি তাহলে কথা বলেন ছেলের পরিবারের সাথে। আর ছেলের নাম কি? সাহেলা বানু কিছু একটা ভেবে বললেন, পোলার নামটা মনে নাই, এত পোলা মাইয়ার নাম মনে থাকে না। ও আচ্ছা। শুনেন আপা, আরেকটা কথা, ছেলে এখন আসতে পারবে না, আর কয়দিন পর তো নির্বাচনে ছেলে ডিউটি আছে, তাই যা করার নির্বাচনের পরে করতে হইব, বুঝলেন? ঠিক আছে, তাহলে নির্বাচনের পরে দেখা সাক্ষাৎ হোক। সাহেলা বানু ভেঙে ভেঙে বলেন, তাইলে আপা আমারে কয়েকটা যদি টাকা দিতেন, মানে যাতায়াত খরচটা যদি একটু দিতেন আর কি। ঘটক সাহেলা বানুর কথা শুনে রত্না বেগম ঘর থেকে 100 টাকার একটা নোট এনে ধরিয়ে দেয়। সাহেলা বানু টাকা নিয়ে চলে যায়। কিছু দূর যেতেই সারাফ নামে সেভ করা এক নাম্বার ডায়াল করে। অপর পাশ থেকে কল ধরতেই সাহেলা বানু প্রফুল্ল গলায় বলে ওঠেন, হ্যাঁ বাজান, তোমার কথা মতো আমি ওই বিয়াটা ভাঙা দিছি। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে সারাফের পুরুষালী ভরাট কণ্ঠ, কেউ সন্দেহ করেনি তো? না বাজান, এমন ভাবে কইছি যে সন্দেহ করার কোনো অবকাশ নাই। গুড। তা বাজান, আমার টেহাটা যদি দিতেন
তাহলে ভালো হইতো। আর কি? আপনার বিকাশ অ্যাকাউন্ট আছে? হ বাজান, আছে। এই নাম্বারটাই আমার বিকাশ অ্যাকাউন্ট। ঠিক আছে, আমি বিকাশে টাকা পাঠিয়ে দেব। আচ্ছা বাজান, তাইলে রাহি এখন। সারাফ নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে সাহেলা বানুর নাম্বারে 3,000 টাকা সেন্ট মানি করে ফোনটা টেবিলের উপরে রেখে চেয়ারের সাথে হেলান দিয়ে বসে বাঁকা হেসে বলে, মিস লিজা ভিজা, এত সহজে তো তোমাকে আমি অন্য কারোর হতে দেব না। খুব শখ না অন্য কারোর বউ হওয়ার, সেই শখ তোমার পূরণ হতে দেব না আমি থাকতে। তোমার সাথে আমার বিয়ে হবে, অন্য কারো নয়। 2 দিন আগের ঘটনা। সারাফের সাথে লিজার কথা কাটাকাটি সময় রত্না বেগম লিজাকে ডেকে বলেন, এই লিজা, ঘটক সাহেলা আপার নাম্বারটা দে তো দেখি। আমার ফোনে ডিলিট হয়ে গেছে নাম্বারটা। কবে পাত্রপক্ষ তোকে দেখতে আসবেন জানতে হবে। কথাটা শুনে যেন সারাফের তালু জ্বলে ওঠে। লিজাকে বউ দেখতে আসবে মানে? সে এই দুনিয়াতে থাকতে কোনো শালায় আসছে লিজাকে বউ দেখতে? সারাফ কথাটা শুনেই কল কেটে দেয়, কারণ লিজাকে কোনো প্রশ্ন করলেও জীবনে উত্তর দিবে না এটা সে জানে। তাই লিজা যাতে তার উপর সন্দেহ না করে তার জন্য আর কল পর্যন্ত করেনি লিজাকে সে। সারাফ এরপর ঘটক শায়লা বানুকে খোঁজার মিশনে নামে, আর তাতে সফল হয়। পুলিশ হওয়াতে যেন কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এরপরেই সাহেলা বানুর ফোন নাম্বার কালেক্ট করে টাকার লোভ দেখিয়ে বিয়ে ভেঙে দেয় আর নিজের বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য বলে।